আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় প্রেসক্লাবের সামনে সংঘর্ষের মামলায় ছাত্রদলের ১৩ নেতাকর্মী ৫ দিনের রিমান্ডে। পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। বিমার টাকা গ্রাহকদের সময়মতো বুঝিয়ে দিতে সংশ্লিষ্টদের আরও যত্নবান হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। জাতীয় বিমা দিবসের উদ্বোধন। এক বছরের বেশি সময় পর স্কুল কলেজ খোলার সিদ্ধান্তে খুশি শিক্ষার্থী অভিভাবকরা। ক্ষতি পুষিয়ে নিতে পরিকল্পিতভাবে পাঠদানের তাগিদ। এবং কর্ণফুলী নদী রক্ষায় পতেঙ্গা লালদিয়ার চরে উচ্ছেদ অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের মামলায় ছাত্রদলের ১৩ নেতাকর্মীর ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার পুলিশ ছাত্রদল সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির ৪৮ নেতাকর্মীকে আসামি করে মামলা করেন শাহবাগ থানার উপপরিদর্শক পলাশ শাহ। এছাড়া অজ্ঞাতনামা ২ থেকে ২৫০ জন আসামি করা হয় এ মামলায়। জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচির সময় পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ উপলক্ষে পুলিশ স্টাফ কলেজের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এই মন্তব্য করেন। একই সাথে প্রেসক্লাবের নিরাপত্তায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে কর্তৃপক্ষকে আরও সজাগ থাকতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় প্রেসক্লাবের নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে কর্তৃপক্ষকে আরো সজাগ থাকা উচিত। একজন পুলিশ তাকে যে বড় বড় লাঠিতে পিটানোর দৃশ্যটা সেটাও আপনারা দেখেছেন। চরম ধৈর্যের সঙ্গে তারা মোকাবেলা করেছে। প্রেস ক্লাবে কোনোদিন ভিতরে আমাদের পুলিশ ঢোকে না, এবং সেই দিন যেইভাবে ইট পাটকেল ছুটছিল সেই সময় ২-১ হয়তো ঢুকেছে। আপনারা তো সাংবাদিক, প্রেস ক্লাবটা তো বোধহয় আপনারাই ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। আপনারা একটা উদ্যোগ নেন যে ওখানে যেন ভিতরে যে এই ধরনের মারামারি, ইট পাটকেল ছোড়াছুড়ি এবং অবাঞ্ছিত লোক যেন না ঢোকে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ বলেন, পুলিশ কারো প্রতিপক্ষ নয়। রাষ্ট্রকে নিরাপত্তা দিতে গিয়ে পুলিশকে যুদ্ধ করতে হয়। দেশ বিরোধী শক্তি দেশের ভিতরে যারা এই দেশের জলবায়ুতে বড় হয়ে, জল হাওয়ায় বড় হয়ে, এদেশের খাবার খেয়ে, এদেশের প্রকৃতিতে বড় হয়ে এই দেশের বুকে ছুরি মারতে চায়, তাদের মুখে আমরা ছাই ছুড়ে দিতে চাই দেশবাসী সবাই মিলে। আগামী বছর থেকে এই ব্লু রিবন ডে, এই মেমোরিয়াল ডে এর সঙ্গে আমরা প্রতিপালন করব। মিরপুর পুলিশ স্টাফ কলেজে আয়োজিত মেমোরিয়াল ডেতে জানানো হয়, ২০২০ সালে করোনা সহ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০৮ জন পুলিশ সদস্য মারা যান। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ছাত্রদল পরিকল্পিতভাবে হামলা চালিয়ে পুলিশকে প্রতিপক্ষ বানিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। রাজধানীর খামারবাড়িতে মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি আরও বলেন, আসন্ন ইউপি নির্বাচন থেকে বিএনপি সরে যাওয়ার সিদ্ধান্ত নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ। উন্নত দেশেও ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন রয়েছে। সেই আইন ভঙ্গ করলে সেসব দেশেও শাস্তি দেওয়া হয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তবে দেশে এই আইনের অপব্যবহার যাতে না হয় সে বিষয়ে সরকার সতর্ক বলেও জানান তিনি। সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সাথে বৈঠক শেষে তথ্যমন্ত্রী আরও বলেন, ছাত্রদল কর্মীরা জাতীয় প্রেসক্লাবকে ঢাল হিসেবে ব্যবহার করে হামলা চালালে পুলিশ ভেতরে ঢুকতে বাধ্য হয়। আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে এত কথা বলা হয়। পৃথিবীর সব দেশে এই ধরনের আইন হয়েছে কিংবা হচ্ছে, এবং উন্নত দেশগুলোতেও এই ধরনের অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার করা হয় এবং শাস্তির বিধান করা হয়। তবে অবশ্যই আমিও আপনাদের মতো এই আইনের যাতে কোনো অপব্যবহার না হয় সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
ছাত্রদল পরিকল্পিতভাবে হামলা চালিয়ে পুলিশকে প্রতিপক্ষ বানিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। রাজধানীর খামারবাড়িতে মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি আরও বলেন, আসন্ন ইউপি নির্বাচন থেকে বিএনপির সরে যাওয়ার সিদ্ধান্ত নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ। এটি মার্চ মাস, আমাদের স্বাধীনতার মাস। তারা পুলিশকে প্রতিপক্ষ দাঁড় করিয়েছে, রাস্তা বন্ধ করে সমাবেশ করবে, আর পুলিশ কিছু বলতে গেলে পুলিশের উপর তারা হামলে পড়বে। বিএনপি আবারও আন্দোলনের নামে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। আসুন আপনারা ঐক্যবদ্ধ হন, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। বাংলাদেশে কিছু হলেই বিদেশি দূতাবাসগুলো উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়, যেগুলো বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী, কয়েকজন কংগ্রেসম্যান ও জাতিসংঘ মহাসচিব সহ অনেকেরই সাথে বৈঠক হয়েছে, কিন্তু বৈঠকে কেউ আল জাজিরার প্রতিবেদন বা মুশতাক আহমেদের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেনি। আমাদের দেশ একটা তাজ্জুবের দেশ। একজন মারা গেলেই তখন এটা নিয়ে বিদেশি তারাও এটা নিয়ে খুব উদ্বিগ্ন প্রকাশ করেন। দেশের লোক করুক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিদেশি লোকগুলো এই নিয়ে খুব উদ্বিগ্ন প্রকাশ করেন। এইটা একটা তাজ্জুবের জায়গা। আর আপনারা মিডিয়া ওটার একেবারে যে যদি আমি বিদেশে উদ্বিগ্ন প্রকাশ করি, কোনো মিডিয়া এইটারে আপনার কোনো পাবলিসিটি দিবে না, এই জন্য কেউ উদ্বেগও প্রকাশ করেন। ও লোকে সে এখানে মাতব্বরি করবে কেন? You should stop giving publicity to this sort of, nuisance. বিমা খাতে দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বিমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিমার টাকা গ্রাহকরা যাতে সঠিক ও সময় মতো বুঝে পান সে বিষয়ে আরও যত্নবান হতে হবে। আপেল মাহমুদের রিপোর্ট। তার কন্যা জাতীয় বিমা দিবস উপলক্ষে গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, দেশ অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত হবে, বিমার সেবার মানও ততই বাড়বে। বিমার সুফল সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিমার পরিধি আরও বাড়ানোর তাগিদ দেন তিনি। স্বাস্থ্য বিমাটা আরো ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি, যেটা এখন আমাদের দেশের মানুষ সচেতন না। তো এই করোনা ভাইরাসের পরে আমি মনে করি মানুষের মধ্যে সেই সচেতনতাটা আরো সৃষ্টি হবে। আমরা চাই বিমা সম্পর্কে মানুষ আরো আস্থাশীল হোক, এবং যার জন্য আমাদের বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ যে গ্রহণ করেছেন তা আরও কার্যকর করা দরকার, যাতে বিমার পরিধি বৃদ্ধি পায়। গ্রাহকের স্বার্থকে আগে অগ্রাধিকার দিতে হবে উল্লেখ করে তাদের আমানত কেউ যেন অন্যায়ভাবে ব্যবহার করতে না পারে সেজন্য বিমা কোম্পানিদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। গ্রাহকরা বিমা ক্ষেত্রে প্রিমিয়ামটা যাতে সঠিকভাবে দেন সেটাও যেমন প্রয়োজন, আবার বিমার টাকাও যেন সঠিকভাবে পান সে বিষয়ে যত্নবান হওয়া একান্তভাবে প্রয়োজন। অনেক সময় কোনো ক্ষতি না হলেও নিজেরা, আমি বলবো যে আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে, ধরুন কোথাও একটু আগুন লাগালো বা কোথাও একটা ঘটনা ঘটালো করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চায়। এখানে যে দুর্নীতিটা এটাও কিন্তু এখন অনেক কমে গেছে, অনেক বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা আরও সতর্ক থাকতে হবে সবাইকে। গ্রাহকদের দ্রুত সেবা দিতে বিমা ব্যবস্থাপনাকে ডিজিটাল করার তাগিদ দেন শেখ হাসিনা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতা কোনো ব্যক্তি বা দলের একক অবদান নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব কেড়ে নিতে চায়। স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সরকার পতনের এক দফা আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। অগ্নিঝরা মার্চের প্রথম দিনে শুরু হলো বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরব্যাপী অনুষ্ঠান।
রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত অনুষ্ঠান বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের মিলন মেলায় রূপ নেয়। এতে যোগ দেন ঢাকায় নিযুক্ত বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা ভাসানী আর জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের নানা স্মৃতি তুলে ধরে বিএনপি নেতারা বলেন, মুক্তিযুদ্ধকে এক ব্যক্তি বা দলের অবদান হিসেবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। মহান সংগ্রাম ও যুদ্ধে যাদের যে অবদান তাকে তুলে ধরতে চাই, তাদের সকলকে সম্মানিত করতে চাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই স্বাধীনতা কোনো ব্যক্তি, গোষ্ঠী, পরিবার বা দলের নয়। আমরা যখন এই সুবর্ণ জয়ন্তী পালন করছি, তখন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বের খেতাব বাতিলের চক্রান্ত চলছে। বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, গুম, খুন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি দেশে এখন স্বাধীন মত প্রকাশের জন্য প্রাণ দিতে হচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে ৭২ সাল থেকে বিকৃত করা হয়েছে, গণতন্ত্রকে ছুঁড়ে ফেলা হয়েছে, বাকস্বাধীনতা নেই, কিছুই নেই। আমাদের লেখার অধিকার আছে, বলার অধিকার আছে। লেখা এবং বলার পরে বেঁচে থাকার অধিকার আছে কিনা সেটা আমাদেরকে খুঁজে দেখা দরকার। মোস্তাকের লেখার অধিকার ছিল, লিখছে, কিন্তু বেঁচে থাকতে পারে নাই। আরে পাকিস্তানের সময় তো এত গুম খুম হয় নাই, পাকিস্তানি হায়না বাহিনী যুদ্ধ তো এত হত্যা করে নাই যত হত্যা আজকে আওয়ামী বাকশালী সরকার করেছে। ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তথ্যচিত্রের মাধ্যমে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান তুলে ধরা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮,৪১৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুর হার ১.৫৪%। ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন আরও ৫৮৫ জন। শনাক্তের হার ৪.৩১%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৫,৪৬,৮০১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৭৩ জন। সুস্থতার হার ৯১.০৪%। মৃতদের মধ্যে পুরুষ ৪ জন আর মহিলা ৪ জন। এদিকে গত ২৪ ঘন্টায় করোনার টিকা নিয়েছেন ১,১৬,৩০০ জন। এ পর্যন্ত সারা দেশের টিকা নিলেন ৩২,২৬,৮২৫ জন। এক বছরের বেশি সময় পর স্কুল কলেজ খোলার সিদ্ধান্তে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে তারা চান স্বাস্থ্যবিধি ও শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। সংশ্লিষ্টরা বলছেন, ক্ষতি পুষিয়ে নিতে এবার পরিকল্পিতভাবে কাজ করতে হবে শিক্ষকদের। আদ্দিন সজীবের রিপোর্ট। অষ্টম শ্রেণীর আজমাইন ও ক্লাস 5-এর আদিব দুই ভাই। করোনা মহামারীর কারণে এক বছরের বেশি সময় স্কুল যাওয়া হয়নি তাদের। ঘরেই কেটেছে বেশিরভাগ সময়, কখনো অনলাইন ক্লাস, কখনো মোবাইলে, কখনো খেলায় দিন কেটেছে তাদের। স্কুল খোলার খবরে এখন আনন্দিত তারা। আবার যাবে স্কুলে, হবে আগের মতো পড়াশোনা, হবে বন্ধুদের সাথে দেখা। অনলাইন ক্লাসে টিচাররা আমাদের সেইভাবে ভালো মতো বোঝাতে পারে না, তবে স্কুল খুলে দিলে টিচারদের কথা আমরা ভালোভাবে বুঝতে পারবো। এখন স্কুল খুললে আবার আমরা বন্ধুদের সাথে কথা বলার মতন অনেক সুযোগ পাবো, যেগুলো অনলাইন ক্লাসে হয় না। তবে সন্তানদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে এখনও উদ্বেগ উৎকণ্ঠা আছে অভিভাবকদের। প্রত্যাশা, লেখাপড়ার পাশাপাশি যেন স্বাস্থ্যবিধির দিকে বেশি জোর দেয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এমনও শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে টিউবওয়েল বা পানির কোনো ব্যবস্থাই নাই, হাত ধোয়ারও কোনো ব্যবস্থাই নাই। এবারের এসএসসি পরীক্ষার্থী ফাতিমাতুজ জোহরা মাহিন, তবে প্রস্তুতি নেওয়া হয়নি সেভাবে। তাই মাহিনের পরিকল্পনা এখন পরীক্ষার আগের পুরো সময়টা ভালোভাবে কাজে লাগানো। এতে সহায়ক হবে স্কুলের সরাসরি পাঠদান। আমাদের ওরকম মানসিক পরিস্থিতিটা ওরকম নেই যে একদম উইদাউট কোনো প্রিপারেশন ছাড়া আমি এসএসসি দিব। তো আমার মতে এটা একটু হলো আমাদের জন্য ভালো হয়েছে যে আমরা একটু প্রিপারেশনটা নিতে পারবো। অভিভাবকরাও আশাবাদী এই সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করতে পারবে শিক্ষার্থীরা, মূল্যায়ন করতে পারবে নিজেদের। আমি কখনো ওটু পাস সেটাকে সাপোর্ট করি না, এত এরা যারা প্রকৃত মেধাবী তাদের সেটা যাচাই হয় না। তবে স্কুল কলেজে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি আলাদা করে মনিটরিং করার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। দুটো ক্লাসে যা পড়ানো হতো সেটি একটা ক্লাসে পড়াতে হবে। তবে আমার ভয় একটা বৈষম্য থেকে যাবে, সেটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী বা সুবিধা বঞ্চিত পরিবারগুলির শিশুরা
যারা অনলাইন শিক্ষার একেবারে বাইরে ছিল তাদের জন্য আমার মনে হয় ছুটির দিনগুলিতে আরো অতিরিক্ত ক্লাস নিয়ে তাদের ক্ষতিটা পুষিয়ে দিতে হবে। প্রতিষ্ঠান খোলার পরে যে পদ্ধতিতে পঠন পাঠন চলবে দিয়ে যেন তাদের ক্ষতি যেটা হয়েছে শিয়ে নেওয়া যায় কত দ্রুত সম্ভব। ৩০ মার্চ থেকে শিক্ষার্থীদের হৈহুল্লোড়ে আবারও মুখরিত হয়ে উঠবে শিক্ষা প্রতিষ্ঠান, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশীয় শিল্পের স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড যৌক্তিক শুল্ক সুবিধা দিয়ে যাবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তিনি বলেন, সিরামিক শিল্পে কী ধরনের কর ও শুল্ক ছাড় দেওয়া যায় তা পর্যালোচনা করা হবে। 2021-22 সালের বাজেটকে সামনে রেখে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তবে বন্ড সুবিধার অপব্যবহারকারীদের সতর্ক করে দেন তিনি। আলোচনায় বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী নেতারা সিরামিক শিল্পের কাঁচামাল উপকরণ আমদানিতে সম্পূরক শুল্ক ও মূসক বাতিলের দাবি জানান। আমাদের সাপোর্ট অব্যাহত থাকবে লোকাল ইন্ডাস্ট্রির জন্য। আমরা বাজেট পর্যালোচনার সময় আপনাদের প্রস্তাবনাগুলো আবার দেখব। ডিউটি ফাঁকির মাধ্যমে পরিমাণের চেয়ে বেশি সংখ্যক ইম্পোর্ট করার সুযোগ তৈরি প্রডিউসারের, এবং সেটা বাজারে চলে যাওয়ার, সারপ্লাসটা বাজারে চলে যাওয়ার, খোলা বাজারে চলে যাওয়ার, সেই জন্য এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হয় যে নতুন এই ধরনের পরিবেশ না হয় খুব বেশি। এগুলো পরীক্ষা করে দেখবে। যৌক্তিক যে বিষয়গুলো সেগুলো আমরা পর্যালোচনা করে যেটুকু বিবেচনায় না সেটা আমরা বিবেচনা করব। কর্ণফুলী নদী রক্ষায় পতেঙ্গা লালদিয়ার চরে উচ্ছেদ অভিযানে নেমেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে 6টি জোনে 6 জন ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। তবে অভিযানের আগে নিজেরাই বসতবাড়ি ও দোকানপাট ভেঙে নিয়ে সরে যান স্থানীয় বাসিন্দারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তাম্মিম মাহমুদ। 1972 সালে চট্টগ্রামে বিমান ঘাঁটি সম্প্রসারণের সময় স্থায়ী বন্দোবস্ত পাওয়ার আশ্বাসের ভিত্তিতে নিজেদের ভিটামাটি ছেড়ে পতেঙ্গার লালদিয়া চরে বসতি শুরু করেছিল কয়েকশো পরিবার, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 2300 পরিবারে। গত 8 ডিসেম্বর উচ্চ আদালত কর্ণফুলী নদীর তীর রক্ষায় এই চরের অবৈধ বসতি উচ্ছেদের আদেশ দেন। মাস্তান ছেড়ে দিচ্ছি, এটার চেয়ে অমানবিক আর কিছুই হতে পারে। রোববার সকালে চরের প্রায় 52 একর জায়গা উচ্ছেদে অভিযানের নামে বন্দর কর্তৃপক্ষ। এই সময় দ্রুত পুনর্বাসনের দাবি জানান স্থানীয় 14,000 বাসিন্দা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উনি তো উদার মনের একজন মানুষ, সবাইকে তো দিচ্ছে। আমরা চাচ্ছি আমাদেরকে বাসস্থান হারা হয়েছে, আমাদেরকে একটা বাসস্থান দেওয়া হোক। আমরা কোথায় যাব? অল্প দামের চাকরি করি। আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই উচ্ছেদ কার্যক্রম শেষ হবে বলে জানান বন্দর চেয়ারম্যান। উচ্ছেদের পর বন্দরের কাজেই চরটি ব্যবহার করা হবে বলেও জানান তিনি। আদালতের রায়কে বাস্তবায়ন করার জন্য আমরা যারা অবৈধ দখলদার ছিল তাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছি। বিশেষ করে গত পুরো ফেব্রুয়ারি মাস যাবৎ আমরা তাদেরকে সময়টা দিয়েছি এবং 2 দফা আমরা সময় পিছিয়েছি। আমরা কোনো বুলডোজার নিতে হয় নাই, কোনো এক্সকাভেটর নিতে হয় নাই, কোনো লং বিম নিতে হয় নাই। তারা নিজেরাই স্বেচ্ছায় নিজের জিনিসপত্র নিয়ে তারা চলে যাচ্ছে এবং আমরা তাদেরকে সব ধরনের সহযোগিতা দিচ্ছি। হাইকোর্টের নির্দেশের পর গত 17 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তির মাধ্যমে দখলদারদের চর ছেড়ে দেওয়ার অনুরোধ করে বন্দর কর্তৃপক্ষ। পরে সেখানকার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। শিক্ষক রাজনীতির চূড়ান্ত নোংরামির শিকার হয়েছেন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমান। তার বিরুদ্ধে লেখায় চৌর্যবৃত্তির যে অভিযোগ আনা হয়েছে তা পুরোটাই মিথ্যা বলে দাবি করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সামিয়া রহমান বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। এ ধরনের কোনো লেখা তিনি জমা দেননি। 2016 সালের ডিসেম্বরে সামিয়া রহমান ও সৈয়দ মাহফুজুল হক মারজান যৌথভাবে নিবন্ধ লেখেন। অভিযোগ ওঠে, ফরাসি দার্শনিক মিশেল ফুকোর নিবন্ধ থেকে 5 পৃষ্ঠার মতো হুবহু নকল করেছেন তারা।
একটা মিথ্যা চিঠির উপর ভিত্তি করে আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। দ্বিতীয়ত, এই পুরো ঘটনায় আমি জড়িত ছিলাম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো প্লেজারিজমের কোনো আইনই নাই, তাহলে সিন্ডিকেট কোন ধারা বলে আমাকে ডিমোশন দিল, আর মারজানি শুধুমাত্র 2 বছর প্রমোশন আটকে রাখলো? চ্যান্সেলর হিসেবে, বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অভিভাবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার আবেদন থাকবে যেন তিনি প্রকৃত সত্য উদ্ঘাটনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দেন। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের জন্য অত্যাধুনিক মিডিয়া সেন্টারের উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ভারত সরকারের সহায়তায় মাল্টিমিডিয়া, ওয়াইফাই সহ মিডিয়া সেন্টারটি পুনর্নির্মাণ করা হয়েছে। ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও 50 বছর পূর্ণ হচ্ছে, তাই এবার এই উৎসব উদযাপন করবে ভারত সরকারও। 50th year of liberation. We're honored and delighted to have the opportunity to celebrate this very specially with very special visitors from India in this month, and to look forward to the rest of this year in which we can celebrate this as much as possible together, with India being able to show how much we value Bangladesh and how much we respect your independence and the story of your struggle. রাজশাহীতে বিভাগীয় মহাসমাবেশের অনুমতি না পেলেও নগরীর যে কোনো স্থানে সভা করার ঘোষণা দিয়েছে বিএনপি। দুপুরে রাজশাহীর একটি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এ ঘোষণা দেন। এদিকে সমাবেশের কারণে সহিংসতার আশঙ্কায় রাজশাহীর বিভাগ জুড়ে অঘোষিত পরিবহন ধর্মঘট ডেকেছে বাস মালিক ও শ্রমিকরা। ফলে বিকেল থেকে বিভাগীয় শহরটির সাথে পুরো দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। আগামী কালকে রাজশাহীর সমাবেশ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, যতই বাধা দেওয়া হোক না কেন। জন্য প্রহসন করে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে আজকে হাস্যপদে পরিণত করেছে এই নির্বাচন কমিশনার। এই প্রধান নির্বাচন কমিশনকে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার করা হবে এবং জনতার রায় সেদিন বিচারের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএর প্রফেসর ও নর্দার্ন ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ রচিত গবেষণা গ্রন্থ ভারত ভাগে বাংলার বিয়োগান্তক ইতিহাস আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হবে। এজন্য লেখককে শুভেচ্ছা জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলা স্টুডিওতে সংক্ষিপ্ত এক আনুষ্ঠানিকতার পর লেখকের হাতে এটিএন বাংলার চেয়ারম্যানের স্মারক উপহার তুলে দেন প্রতিষ্ঠানটির অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। উপস্থিত ছিলেন এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই বইতে জাস্ট দুইটা জিনিস বলতে চেয়েছি। একটি হলো যে ভারত ভাগ হলো সেটা একটি পর্যায়ে রাজনৈতিক কারণে, বাংলা ভাগটা আসলে কিছু অবশ্যম্ভাবী ছিল এই কথাতে আসলেই আমি একজন বাঙালি হিসাবে আমি বিশ্বাস করি না। এটা ছিল অনেকটা তাৎক্ষণিক এবং একদম শেষ পর্যায়ের হিসাব নিকাশ, তো যেটাকে হয়তো বা আমরা চাইলেই তখনকার নেতারা হয়তো রোধ করতে পারতেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা কালেও নির্দিষ্ট সময়ের আগে গ্রাহকদের কাছে ফ্ল্যাট বুঝিয়ে দিয়ে ক্রেডেন্স হাউজিং লিমিটেড আবাসন খাতে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানই গ্রাহকের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে না। ইশরাত লিমা রিপোর্ট। রাজধানীর ধানমন্ডি ক্লাবে অনাড়ম্বর অনুষ্ঠানে গ্রাহকদের কাছে গ্যালাক্সি প্রজেক্টের ফ্ল্যাট বুঝিয়ে দিল নির্মাতা প্রতিষ্ঠান ক্রেডেন্স হাউজিং লিমিটেড। 30 মাস সময় নিল করোনাকালে 28 মাসে 9 তলা এই ভবনের নির্মাণ কাজ শেষ করেছে প্রতিষ্ঠানটি। প্রকল্পের লিফট ও জেনারেটর সহ আনুষঙ্গিক সামগ্রীর সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ঠিকাদাররা সময় মতো সবকিছু বুঝিয়ে দেয়। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও ক্রেডেন্স হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর করিম। ডক্টর মাহফুজুর রহমান বলেন, করোনাকালেও নির্দিষ্ট সময়ের আগে গ্রাহকদের কাছে তাদের স্বপ্নের ফ্ল্যাট বুঝিয়ে দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে ক্রেডেন্স। করোনার মাঝে যারা ফ্ল্যাটটি তৈরি করে 2 মাস আগেই হ্যান্ড ওভার করলেন, এটা নিয়ে তারা কৃতিত্বের দাবি করে। কারণ এখন বেশিরভাগ ফ্ল্যাট যারা তৈরি হচ্ছে, যাদের সামনে একটা সাইনবোর্ড টাঙানো যে সরকার থেকে
তাদেরকে সময় দেওয়া হয়েছে যে এতদিন ডিলে করলে কোনো কোনো কিছু ক্ষতিপূরণ দিতে হবে না। এই সাইনবোর্ড সবগুলি ম্যাক্সিমাম এগুলিতে জায়গায় পাবেন। এ সময় নির্মাণ শিল্পের বিভিন্ন কারিগরি বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। এই শিল্পের সাথে জড়িত অন্য প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি যথাযথভাবে রক্ষা করবে বলে আশা করেন এটিএন বাংলার চেয়ারম্যান। ওনার ভবিষ্যতের জন্য এইরকম ভাবে যদি ওনারা মেনটেন করতে পারে, আমার মনে হয় বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ডেভেলপার। গ্রাহকদের হাতে তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটের চাবি তুলে দেন ডক্টর মাহফুজুর রহমান। পরে ক্রেডেন্স হাউজিংয়ের কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের অনুরোধে পছন্দের গান গেয়ে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন তিনি। অনুষ্ঠানে ক্রেডেন্স হাউজিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আল মামুন আজাদ, এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমান ও মাকসুদুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ইশরাত লিমা, এটিএন বাংলা, ঢাকা। এই পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ পুলিশ এফসিকে 4-1 গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠল সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার 44 মিনিটে সাইফ স্পোর্টিংকে এগিয়ে দেন কেনেথ ইকেচুকু। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুণ করেন জন ও কোল। বিরতি থেকে ফিরে খেলার 61 মিনিটে জমির উদ্দিনের গোলে ব্যবধান 2-1 নামিয়ে লড়াইটা জমিয়ে তোলার ইঙ্গিত দেয় পুলিশ এফসি। কিন্তু খেলার শেষ দিকে জন ও কোল এবং সাজ্জাদ হোসেন আরও 2 গোল করে সাইফ স্পোর্টিংয়ে 4-1 ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই জয় 11 ম্যাচে 19 পয়েন্ট এখন জুলফিকার মাহমুদ মিন্টুর দলের, আর সমান ম্যাচে 12 পয়েন্ট পুলিশের। ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তার কথা বললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। তার দাবি, আয়োজক হিসেবে ভারত এখনো নিশ্চিত নয়। পিসিবি চেয়ারম্যান জানান, টি-20 বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে ভারত যদি পাকিস্তানি প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে অন্য কোথাও টুর্নামেন্ট স্থানান্তর করতে আইসিসির কাছে অনুরোধ করেছেন তারা। তাছাড়া বিশ্বকাপের জন্য পাকিস্তানে যারা ভারতে যাবেন তাদের ভিসার লিখিত নিশ্চয়তাও দাবি করেন এহসান মানি। অক্টোবর মাসে ভারতে টি-20 বিশ্বকাপ হওয়ার কথা। এদিকে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠায় চলতি বছর এশিয়া কাপ হচ্ছে না বলেও জানান পিসিবি চেয়ারম্যান। आईसीसी ने कहा कि वो इस महीने में हमें एश्योरेंस देंगे। ये इसमें हमारा हक बनता है और आईनी तौर से इसमें हमें कोई वहाँ से निकाल नहीं सकता। सो या वो इंडिया में होगा विद द फुल प्रोटोकॉल्स जो हमें ड्यू हैं, या उनको कहीं और इसको मूव करना पड़ेगा। শেষ দল হিসেবে চতুর্থ এটিএন বাংলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল স্বাগতিক দিনাজপুর জেলা। চতুর্থ কোয়ার্টার ফাইনালে দিনাজপুর জেলা 4-1 গোলে পরাজিত করে লালমনিরহাট জেলা দলকে। এর আগে খেলোয়াড়দের সাথে পরিচিত হন সদর উপজেলা চেয়ারম্যান এমদাদ সরকার। উপস্থিত ছিলেন এটিএন বাংলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক জহির শাহ। আগামী 15 মার্চ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দিনাজপুর ও গাইবান্ধা জেলা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সংঘর্ষের মামলায় ছাত্র দলের 13 নেতাকর্মী 5 দিনের রিমান্ডে। পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। বিমার টাকা গ্রাহকদের সময় মতো বুঝিয়ে দিতে সংশ্লিষ্টদের আরও যত্নবান হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। জাতীয় বিমা দিবসের উদ্বোধন। এক বছরের বেশি সময় পর স্কুল কলেজ খোলার সিদ্ধান্তে খুশি শিক্ষার্থী অভিভাবকরা। ক্ষতি পুষিয়ে নিতে পরিকল্পিতভাবে পাঠদানের তাগিদ। এবং কর্ণফুলী নদী রক্ষায় পতেঙ্গা লালদিয়ার চরে উচ্ছেদ অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।